পাঠশালা অনলাইন ক্লাসেস। আমি চলে এসেছি আজকে যে ইন্ডিয়ান হিস্ট্রির উপর টপ 100 হিস্ট্রির উপর যে জিকের পার্ট ছিল তার তৃতীয় পার্ট নিয়ে। তো যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন বটনটি আছে সেটা প্রেস করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। তো চলো শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয় ইন্ডিয়ান হিস্ট্রির উপর যে টপ 100 জিকে কোশ্চেন তার তৃতীয় পার্ট। তো তৃতীয় পার্টের প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা প্রথমে দেখে নেব। দেখে নিই প্রথমে যে কোশ্চেনটা আছে, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? তো অপশনগুলো দেখো, বীরবল, টোডরমল, তানসেন, মানসিংহ। তো 41 এর যে কোশ্চেনটা তার সঠিক উত্তরটা হবে কিনা অপশন এ। অপশন এ কে সরি অপশন বি। অপশন বি তে রয়েছে কে? টোডরমল। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, ঠিক আছে। তো আর অন্যান্য অপশনগুলো, বীরবল নবরত্ন সবার একজন সদস্য ছিলেন, তানসেনও একজন বিখ্যাত গায়ক ছিলেন আকবরের সভায়, আর মানসিংহ ছিলেন আকবরের অধীনে একজন রাজপুত নেতা বা মনসবদার, ঠিক আছে। তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে। দেখি পরের প্রশ্নতে কি আছে। আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল কোনটি? অর্থাৎ এখানে অপশনগুলো দেখে নিই, হলদিঘাটের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, আসিরগড়ের যুদ্ধ, বক্সারের যুদ্ধ। দেখো তো এখানে আকবর তিনি 1605 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, 1605 তার মৃত্যু হয়, ঠিক আছে। তো তিনি আসিরগড় দুর্গ জয় করেছিলেন, দক্ষিণ ভারতের একটা মানে তোমার রাজ্য, ঠিক আছে, আহমদনগর তার অধীনে আসিরগড় দুর্গ সেটা ছিল। তো 1601 খ্রিস্টাব্দে তিনি আসিরগড় দুর্গটা জয় করেন, ঠিক আছে। তাহলে আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল আসিরগড়ের যুদ্ধ। তো আসিরগড় দুর্গ জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1601 খ্রিস্টাব্দে। তাহলে অপশন সঠিক উত্তর অপশন সি। অপশন সি তে আছে আসিরগড় যুদ্ধ, ঠিক আছে। আর অন্যান্য অপশনগুলো দেখো, হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ তিনি রাণা সংগ্রাম সিংহের সঙ্গে 1500 দেখে নাও অন্যান্য অপশনগুলো, সরি 1576 খ্রিস্টাব্দে তিনি হলদিঘাটের যুদ্ধ করেছিলেন কার সঙ্গে? রাণা সংগ্রাম সিংহের সঙ্গে। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে হলদিঘাটের যুদ্ধ কোথায় কাদের সঙ্গে হয়, ঠিক আছে। রাণা সংগ্রাম সিংহের সঙ্গে রাজপুত নেতা কে? আকবরের। তো পানিপথের যুদ্ধ, পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল, জেনে নাও ভালো করে। পানিপথের 3টে যুদ্ধ, প্রথম যুদ্ধটা হচ্ছে 1500, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই এই ভিডিও দেখার আগে আগের ভিডিওগুলো দেখে নেবে, আমাদের চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে সমস্ত কি ভিডিওগুলো। তো 1526 খ্রিস্টাব্দে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আর 1763 খ্রিস্টাব্দে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন পয়েন্টগুলো। আর একটা আছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হচ্ছে 1764 খ্রিস্টাব্দে। 1764 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল না তোমার হচ্ছে তৎকালীন মুঘল সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় আলমগীর, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বক্সারের যে ইংরেজ বাহিনীর সঙ্গে 3টি মিলিত শক্তি জোট, কি বাংলার নবাব ছিলেন তখন হচ্ছে কে? মীর কাসিম, হ্যাঁ। আর সুজাউদ্দৌলা ছিলেন হচ্ছে কি বিহারের, আর হচ্ছে দ্বিতীয় শাহ আলম ছিলেন হচ্ছে দিল্লির সম্রাট। তো এদের মিলিত শক্তিকে একসঙ্গে ইংরেজরা পরাজিত করেছিল বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দে। চলে যাবো আমরা পরের প্রশ্নতে। দেখে নিই পরের প্রশ্নটা কি আছে। বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা? অপশনগুলো দেখে নাও, কলহন, বিলোহন, অশ্বঘোষ, কৌটিল্য। তো বিক্রমাঙ্ক দেবচরিত এখানে অপশন বি তে হবে। অপশন বি তে কি আছে? বিলোহন। বিলোহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত, তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আর কলহনের একটা বিখ্যাত গ্রন্থ জেনে নাও সঙ্গে, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের। আর অশ্বঘোষের বুদ্ধচরিত, ঠিক আছে। আর কৌটিল্যর হচ্ছে কি? অর্থশাস্ত্র। তাহলে প্রত্যেকটা পয়েন্টের আমাদের এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
সেই রিলেটেড যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি বলে দিলাম। যে কলহনের রাজতরঙ্গিনী, এটা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে এই বইয়ে আলোচনা করেছে। আর বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। তো চলে যাবো পরের প্রশ্নতে। 44 নম্বর প্রশ্নে কি আছে দেখি। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? অপশনগুলো দেখে নাও। মনা, অপশন বি তে আছে নিষ্ক, অপশন সি তে আছে কাশু, অপশন ডি তে আছে রৌপ্য মুদ্রা। তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কাশু, অর্থাৎ অপশন সি। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে কাশু, হচ্ছে চোলদের কি একটা মুদ্রা ছিল। আর নিষ্ক এবং মনা এই দুটো হচ্ছে কি প্রাচীন ভারতের কি আর্যদের সময় দুটো স্বর্ণ মুদ্রা। এটাও খুব ইম্পর্টেন্ট যে প্রাচীন যুগের ভারতের দুটো স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? মনা এবং নিষ্ক। ঠিক আছে, তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে। দেখি পরের প্রশ্নটা কি আছে। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তো পাল যুগে বাংলার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশনগুলো দেখে নিই। তুলসীদাস, বিটপাল, সন্ধ্যাকর নন্দী, জয়দেব। তো এখানে যে অপশন সি আছে, অপশন সিটা হবে সঠিক উত্তর। কে? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীর একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত। রাজা রামকে নিয়ে, রামপালকে নিয়ে তার যে গ্রন্থটা সেটা ছিল হচ্ছে কি কার লেখা? সন্ধ্যাকর নন্দী। এই রিলেটেড আমি আরেকটা জিনিস বলে দিই। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি দুটো জিনিসের, রামচরিত মানস এবং রামচরিত দুইজন ব্যক্তির লেখা। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর পেলাম, আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাসের। দেখো লাস্টে রামচরিত মানসের আমি বানানটা লিখি, দেখো কিভাবে দুটোকে রিলেটেড করে মনে রাখতে পারি। রামচরিত মানস, রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। দেখো কিভাবে মনে রাখবে? দেখো লাস্টে দন্তস্ব আছে, এটারও দন্তস্ব আছে। এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে পরে এই দুটোর মধ্যে কখনো ভুলাবো না যে কে রামচরিত আর কে রামচরিত মানস লিখেছিল। কিছু কিছু ট্রিক্স গুলো আমাদের এখান থেকে ফলো করতে হবে। ঠিক আছে, তো রামচরিত মানস ছিল হচ্ছে তুলসীদাসের, লাস্টে দন্তস্ব আছে, মানুষেরও দন্তস্ব আছে। এই দুটো মনে রাখলে পরে একই মিল রয়েছে। ঠিক আছে, এই দুটো মনে রাখলে পরে মনে থাকলে। আর অপর অপশনটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর কি রামচরিত। আর অন্যান্য অপশনগুলো দেখে নি। জয়দেবের হচ্ছে গীত গোবিন্দ, বিখ্যাত একটা সংস্কৃত, যেটা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বা কৃষ্ণলীলা, যেটা রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে লেখা। ঠিক আছে, বিখ্যাত একটা সংস্কৃত কাব্যগ্রন্থ জয়দেবের। ঠিক আছে, আর হচ্ছে বিটপাল একজন হচ্ছে স্থপতি ছিলেন। এই পাল যুগের একজন বিখ্যাত কি ছিলেন? স্থপতি। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 46 এ দেখে কি আছে। কিতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা? তো অপশনগুলো দেখে নিই। ইবন বতুতা, অপশন বি তে আছে জিয়াউদ্দিন বারুনি, অপশন সি তে আছে মিনহাজুল সিরাজ, অপশন ডি তে আছে হাসান নিজামী। তো সঠিক উত্তর কোনটা হবে? ইবন বতুতা। ইবন বতুতা তিনি সুলতানি যুগে একজন বিদেশি পর্যটক। ঠিক আছে, সম্ভবত মরক্কো থেকে তিনি এসেছিলেন। যাই হোক, তো ইবন বতুতার লেখা গ্রন্থের নাম ছিল হচ্ছে কিতাবুল রাহলা। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আর অন্যান্য অপশনগুলো দেখে নিই এবং তাদের রিলেটেড যে কোশ্চেনগুলো দেয় সেগুলো আমরা জেনে নিই। জিয়াউদ্দিন বারুনির একটা বিখ্যাত গ্রন্থের নাম ছিল হচ্ছে তুজুকি ফিরোজ শাহী। তো ফিরোজ শাহ তুগলককে নিয়ে লেখা তার একটা গ্রন্থ ছিল তুজুকি ফিরোজ শাহী, এটা জিয়াউদ্দিন বারুনির। আর মিনহাজুল সিরাজের লেখা হচ্ছে তবাকাত ই নাসেরি একটা বিখ্যাত গ্রন্থ, এটা হচ্ছে মিনহাজুল সিরাজের লেখা। আর একটা হচ্ছে কি হাসান নিজামীর লেখা বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে তাজুল মাসির, এটা হচ্ছে হাসান নিজামী। তো অন্যান্য রিলেটেড অপশনগুলো আমরা দেখে নিলাম। চলে যাব আমরা পরের কোশ্চেনে। দেখি পরের কোশ্চেনটা কি আছে। মুক্তাখাব উল তোয়ারি গ্রন্থের লেখক কে? মুক্তাখাব উল তোয়ারি গ্রন্থের লেখক কে? তো অপশনগুলো প্রথমে দেখে নিই। অপশন এ তে আছে হাসান নিজামী, অপশন বি তে আছে আব্দুল কাদির বদাউনি, অপশন সি তে আছে ইবন বতুতা, অপশন ডি তে আছে কি জিয়াউদ্দিন বারুনি। তো আগের কোশ্চেনের অপশনগুলো যদি আমরা ভালো করে বুঝি এবং তাদের রিলেটেড যে কাব্যগ্রন্থগুলো সেগুলো জানতে পারি তাহলে পরে এই কোশ্চেনের অ্যানসারটা আমরা কি বাদ দিয়ে এরর কারেকশনের মাধ্যমে আমরা সঠিক অ্যানসারটা পেয়ে যেতে পারি। যেমন হচ্ছে দেখো হাসান নিজামীর আগের থেকে আমরা পেয়েছিলাম হাসান নিজামী হচ্ছে তাজুল মাসির, ইবন বতুতার হচ্ছে কি
কিতাবুল রাহেলা, আর হচ্ছে জিয়াউদ্দিন বারুনির হচ্ছে তুজুকি ফিরোজ শাহী। কিন্তু অপশন বি তে আছে কি আব্দুল কাদির বদাউনি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল কাদির বদাউনি। তাহলে কিতাবুল মুক্তাখাব উল তোয়ারি গ্রন্থের লেখক কে আব্দুল কাদির বদাউনি। তো চলে আমরা পরের প্রশ্নতে দেখি। পরের প্রশ্নটা কি আছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখে নাও। মোহাম্মদ বিন তুগলক, অপশন বি তে আছে ফিরোজ শাহ তুগলক, অপশন সি তে আছে গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি তে আছে সিকান্দার শাহ। তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা দেখে নি কোনটা হবে। অপশন সি তে আছে কি গিয়াসউদ্দিন তুগলক। তো গিয়াসউদ্দিন তুগলক ছিলেন হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। আর মোহাম্মদ বিন তুগলক এই যুগের একজন মানে তুগলক বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। তো তিনি রূপোর মুদ্র বা হচ্ছে তামার মুদ্র চালু করেছিলেন রূপা সোনার পরিবর্তে। তো তাকে পাগলা রাজাও বলা হয়। যাই হোক, এবার চলে আমরা পরের প্রশ্নতে দেখে নিই। 49 এ কি আছে কোশ্চেনটা, কোন তুর্কি নেতা বাংলা প্রথম আক্রমণ করেন? অর্থাৎ বাংলাতে প্রথম আক্রমণ করে কোন তুর্কি নেতা? অপশনগুলো দেখি। মোহাম্মদ ঘুরি, অপশন বি তে আছে তৈমুর লং, অপশন সি তে আছে চেঙ্গিস খান, অপশন ডি তে আছে বখতিয়ার খলজি। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি তার পুরো নাম। ঠিক আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি তে আছে বখতিয়ার খলজি। তিনি নবদ্বীপে তখন হচ্ছে রাজা ছিলেন কে লক্ষণ সেন। লক্ষণ সেনকে মাত্র 17 জন সেনা নিয়ে অতর্কিতভাবে তার রাজধানী নবদ্বীপ বা লক্ষণাবতী ঠিক আছে আক্রমণ করে এবং লক্ষণ সেন খিড়কি দরজা দিয়ে তিনি পালিয়ে যান। তো মাত্র 17 জন সেনা নিয়ে তিনি আক্রমণ করেছিলেন কে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো আমরা পরের প্রশ্নতে। 50 তে কি আছে দেখে নিই। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো অপশনগুলো দেখে নিই। সুলতান সিকান্দার শাহ, তারপরে আছে কি মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় আকবর, আলাবর্দী খাঁ। তো সঠিক উত্তর কোনটা হবে? সুলতান সিকান্দার শাহ। এটা আদিনা মসজিদ তিনি মানে বর্তমানে মালদা জেলা ঠিক আছে অবস্থিত। এছাড়া মালদা জেলা আরেকটা রিলেটেড কোশ্চেন যেটা দেয় যে পান্ডুয়াতে তোমার হচ্ছে বড় সোনা মসজিদ এবং ছোট সোনা মসজিদ এই মানে দুটো বিখ্যাত মসজিদ মানে ওখানে অবস্থিত। ঠিক আছে, বড় সোনা মসজিদ ছোট সোনা মসজিদ। তো আদিনা মসজিদ কে প্রতিষ্ঠা করে? অপশন এ তে সঠিক উত্তর হয়ে যাবে কে না যে সুলতান সিকান্দার শাহ। তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে দেখি। 50 অনেকই আছে। শিলাদিত্য কার উপাধি ছিল? অপশনগুলো দেখে নিই। শশাঙ্ক, অপশন বি তে আছে হর্ষবর্ধন, দ্বিতীয় বিক্রমাদিত্য, ধর্মপাল। তো এখানে যে অপশনগুলো দেখলাম তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, যে হর্ষবর্ধনের উপাধি ছিল হচ্ছে শিলাদিত্য। তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তো তার বিখ্যাত একটা বইয়ের নাম যেমন পরীক্ষা দেয় যে নাগানন্দ, 3টে বই ছিল রত্নাবলী এবং প্রিয়দর্শিকা নামে 3টে বই রচনা করেছিলেন। ঠিক আছে, তো তার উপাধি ছিল হচ্ছে শিলাদিত্য। আর তোমার হচ্ছে শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সম্রাট ছিলেন। অনেক সময় প্রশ্ন দেয় তিনি হচ্ছে গৌড়াধিপতি নামেও পরিচিত ছিলেন। যাই হোক, আর ধর্মপাল ছিলেন পাল যুগের শ্রেষ্ঠ রাজা। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 52 তে। প্রশ্নটা দেখে নিই কি আছে। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? তো আমি আগেই একটা কোশ্চেনে আলোচনা করেছি যে আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল। তো এখানে অপশনগুলো দেখে নিই। অপশন এ তে আছে মনা ও নিষ্কা, অপশন বি তে আছে মনা ও কাশু, অপশন সি তে আছে নিষ্ক এবং কাশু, অপশন ডি তে আছে রৌপ্য ও কাশু। তো সঠিক কোনটা উত্তর হয়ে যাবে যে প্রাচীন ভারতে আর্য যুগে একটা মানে দুটো স্বর্ণ মুদ্রা ছিল, সেই দুটো নাম কি ছিল? মনা ও নিষ্ক। তো মনা ও নিষ্ক অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। আর কাশুটা ছিল হচ্ছে চোলদের একটা মানে স্বর্ণ মুদ্রা। ক্লিয়ার? তো চলে যাব আমরা পরের প্রশ্নতে। 53 তে কি আছে দেখে নিই। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? অপশনগুলো দেখি। লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন, সামন্ত সেন। তো এখানে
সঠিক উত্তরটা হয়ে যাবে লক্ষণ সেন, সরি বল্লাল সেন। বল্লাল সেন অপশন সি তে রয়েছে। তিনি কলিঙ্গ প্রথা, অর্থাৎ এই যে আমরা হিন্দু ধর্মের মধ্যে অনেক দেখি জাত পাত, মানে কি তোমার হচ্ছে কায়স্থ, বৈশ্য, ঠিক আছে, এরকম বিভিন্ন নমশূদ্র, এরকম বিভিন্ন ভাগ রয়েছে হিন্দু ধর্মের মধ্যে। এই প্রথাটা তিনি চালু করেন, এটাকে কলিঙ্গ প্রথা বলা হয়, বল্লাল সেন, ঠিক আছে। তো বল্লাল সেন তার দুটো বিখ্যাত গ্রন্থের নাম ছিল দান সাগর এবং অদ্ভুত সাগর। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে তোমার এই দুটো প্রশ্ন অনেক সময় দেয় যে দান সাগর বা অদ্ভুত সাগর গ্রন্থের লেখক কে। তো সঠিক উত্তর হয়ে যাবে কে? বল্লাল সেন। তারপরে চলে যাবো আমরা পরের প্রশ্নতে। 54 এ কি আছে দেখে নি। কোন পাল রাজার আমলে মহাবলীপুরমের কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়? তো আমরা অপশনগুলো দেখে নেব। দ্বিতীয় নরসিংহ বর্মন, তৃতীয় গোবিন্দ, তৃতীয় নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন, অর্থাৎ অপশন ডি। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে যে প্রথম নরসিংহ বর্মন তিনি মহাবলীপুরমের, অর্থাৎ কি এই মহাবলীপুরমের রথগুলো কি ধরো পাহাড়গুলো কেটে কেটে রথের মতো তৈরি করতো, মানে রথের আমরা রথ দেখি, ঠিক আছে, রথের মতো তৈরি করে মন্দির তৈরি করতেন। এটা পল্লব যুগের একটা শ্রেষ্ঠ শিল্পরীতি ছিল, ঠিক আছে, মহাবলীপুরমের এই যে মানে পর্বত কেটে। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নতে। 55 দেখে নিই প্রশ্নটা। পুষ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? তো অপশনগুলো দেখে নিই। মগধ, কনৌজ, থানেশ্বর, পাটলিপুত্র। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কনৌজ। কনৌজ ছিল দিল্লির কাছেই প্রায় অবস্থিত, ঠিক আছে। কনৌজ ছিল হচ্ছে তোমার হচ্ছে পুষ্যবতী বংশের রাজাদের রাজধানী। তাহলে অপশন বি তে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে যাবো আমরা পরের প্রশ্নতে। 56 এ কি আছে দেখে নিই। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? তো অপশনগুলো দেখে নিই। প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী, অপরাজিত বর্মন। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন কত? অপশন ডি তে রয়েছে। তাহলে ডি তে অপরাজিত বর্মন ছিলেন হচ্ছে পল্লব বংশের শেষ রাজা। তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে। দেখে নিই পরের প্রশ্নটা কি আছে। 57 চোল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন। অপশনগুলো দেখে নিই। প্রথম কুলোতুঙ্গ, রাজরাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল, মহেন্দ্র বর্মন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? প্রথম কুলোতুঙ্গ। তিনি ছিলেন চোল বংশের শেষ শক্তিশালী রাজা। তাহলে চোল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন প্রথম কুলোতুঙ্গ। আর চোল বংশের শ্রেষ্ঠ রাজা হয় প্রথম রাজেন্দ্র চোলকে চোল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়, ঠিক আছে। তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন, ঠিক আছে। তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে। 58 এ কি আছে দেখে নিই। শশাঙ্কের রাজধানী। অপশনগুলো দেখে নিই। তাম্রলিপ্ত, পাটলিপুত্র, কর্ণসুবর্ণ, কনৌজ। তো শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কি বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কর্ণসুবর্ণ, এটা ছিল শশাঙ্কের রাজধানী। তাহলে অপশন সি তে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তে পাটলিপুত্র। তোমার হচ্ছে কি কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ ছিল হচ্ছে কার? শশাঙ্কের রাজধানী। আর 57 এ ছিল হচ্ছে অপশন এ কুলোতুঙ্গ, ঠিক আছে। তো চলে যাবো আমরা আর অন্যান্য রিলেটেড যে তাম্রলিপ্ত একটা বিখ্যাত ভারতের মানে কি বাংলার একটা প্রাচীন বন্দর ছিল, ঠিক আছে, পাটলিপুত্র। মানে এই পাটলিপুত্র তোমার হচ্ছে মগধের রাজধানী ছিল। কনৌজ ছিল, আমরা একটু আগে পড়ে আসছি যে তো পুষ্যবতী বংশের রাজধানী ছিল কনৌজে। তো চলে যাবো আমরা পরের প্রশ্নতে। 59 এ কি আছে দেখে নিই। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা কে? তো শ্রীহর্ষ। অপশন বি তে আছে হরিসেন, রবিকীর্তি, মেগাস্তিনিস। তো দেখে নেব যে বিজয় প্রশস্তি গ্রন্থের লেখক ছিলেন হচ্ছে কিনা শ্রীহর্ষ। শ্রীহর্ষ অপশন এ তে তিনি ছিলেন বিজয় প্রশস্তি নামক গ্রন্থের লেখক। তো আর অন্যান্য রিলেটেড যে কোশ্চেন গুলো দেয় পরীক্ষায় মানে পয়েন্ট অফ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি।
তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এবং তার লেখা সমুদ্রগুপ্তকে নিয়ে লেখা একটা বিখ্যাত কি তার মানে প্রশস্তি ছিল হচ্ছে কি এলাহাবাদ প্রশস্তি। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের। এটা তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। আর রবিকীর্তি ছিলেন হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সভাকবি, তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আইহব প্রশস্তি। ঠিক আছে, এই প্রশস্তিগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। তো আইহব প্রশস্তি ছিল হচ্ছে রবিকীর্তির লেখা। আর মেগাস্তিনিসের লেখা আমরা জানি ইন্দিকা, যেটা হচ্ছে তিনি মৌর্য যুগে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি ভারতে এসেছিলেন। ইন্দিকা তার বিখ্যাত গ্রন্থ। তো চলে যাবো আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন। দেখে নিই যে প্রশ্নটা কি আছে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো আমি আগেই আলোচনা করেছি যে পাল বংশের অপশনগুলো দেখে নিই, গোপাল, দেবপাল, রামপাল, ধর্মপাল। তো সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। তো এই সময় এই কোশ্চেনটা অনেক সময় অনেক বইতে তোমরা অনেক রকম কনফিউজডে পড়ে যেতে পারো, কারণ হচ্ছে কি অনেক বইতে দেওয়া আছে যে দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা, কিন্তু সঠিক উত্তরটা জেনে রাখবে যে ধর্মপাল হবে। ঠিক আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে কনফিউজ হওয়ার জন্য এরকম কোশ্চেন থাকে, জানি না কেন এরকম হয়। তো ধর্মপাল হবে সঠিক উত্তরটা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা। আর গোপাল ছিলেন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, তিনি 750 খ্রিস্টাব্দে মৎস্যন্নয় যুগের অবসান ঘটিয়ে তিনি পাল বংশ প্রতিষ্ঠা করে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়। তো যদি আমাদের এই ভিডিও সিরিজ ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে, যাতে তারাও এক্সামের জন্য নিজেদেরকে বাড়িতে বসে প্রিপেয়ার্ড হতে পারে। তো তোমাদেরকে আরো বলবো যে তোমরা কমেন্ট, যদি কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে বা কোনো কোশ্চেন জানতে পারছো না, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না এবং লাইক করে জানাবে, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও করতে পারি। তো এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।